আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইংলিশ সার্ভাইভাল সায়েন্স ফিকশনাল হরর থ্রিলার মুভি। মুভিটির নাম আর্মি অফ দ্য ডেড। ভেবে দেখুন তো, আপনাকে কেউ $200 মিলিয়ন ক্যাশ টাকা ফ্রিতে দিতে চাচ্ছে, কিন্তু শর্ত একটাই, টাকাটা আনতে হবে এমন এক শহরের ভিতর থেকে যে পুরো শহরটা এখন জম্বিদের দখলে। তবে এরা কোনো সাধারণ জম্বি নয়, এরা এমন এক প্রজাতির জম্বি যাদের রয়েছে অবিশ্বাস্য দক্ষতা। এরা অন্য সব জম্বিদের মতো ধীরে হাঁটে না, বরং এরা দৌড়ায়। এরা প্ল্যান করে, ফাঁদ পাতে এবং দলবদ্ধভাবে শিকার করে। এদের শহরে আছে নিজস্ব রাজারানী। এরা যদি কোনো মানুষকে একবার কামড় বসাতে পারে তাহলে সেই মানুষটিও সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়ে যায়, মানে নির্ঘাত মৃত্যু। তো এমন লাইফ রিস্ক নিয়ে হাজারো জম্বিদের সাথে যুদ্ধ করে তাদের শহরে থাকা ভল্ট থেকে টাকা নিয়ে আসাটা কি আদৌ সম্ভব? কিন্তু একটা বাবা ও মেয়ের টাকার লোভে পড়ে এটা করার দুঃসাহস দেখায় ও রাতের আধারে লুকিয়ে সেই শহরে ঢুকে পড়ে। ব্যাস, শুরু হয়ে যায় জম্বিদের সাথে এদের জীবন মরণের ভয়ঙ্কর এক লড়াই। প্রতিটি মুহূর্তই যেন এক শ্বাসরুদ্ধকর অবস্থা। পরিস্থিতি এমন যে শুধু বেঁচে ফেরাটাই হয়ে যায় একটা বিশাল চ্যালেঞ্জ। তখন বাবা মেয়ে যা করে তার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। What the? You got to hold up, know when to fold up, know when to walk away, and know when to run. You never count your money when you're sitting at the table. There'll be time enough to count when the deal's done. মুভির শুরু হয় ইউএসএ জমকালো শহর লাস ভেগাসের নিকটবর্তী একটা রাস্তায়। আমরা দেখি একদল আর্মি কঠোর সিকিউরিটির মধ্যে দিয়ে একটা কার্গো শিপমেন্ট করতেছে। এই কার্গোর মাঝে কি এমন আছে যে এমন কঠোর সিকিউরিটির মাধ্যমে তা শিপমেন্ট করা হচ্ছে সেটা এই আর্মিরাও জানে না। উপর মহল থেকে এভাবে এটা রাজধানীতে পৌঁছানোর নির্দেশ এসেছে, তাই এরা পৌঁছাচ্ছে। তো গাড়ি চালাতে চালাতে এই কার্গোর ভিতরে আসলে কি এমন থাকতে পারে এসব নিয়ে গাড়ির চালক পাশের জনের সাথে আলাপে মেতে উঠলে রাস্তা থেকে তার মনোযোগ সরে যায় আর এই গেল। Come on, guys, hustle up. Let's get this thing out. Hustle. তো এই দুর্ঘটনায় কিছু আর্মি মারা গেছে আর কিছু বেঁচে গেছে। যারা বেঁচে গেছে তারা সেই কার্গোটার খোঁজ করতে থাকে যেটা তারা শিপমেন্ট করছিল। একজন আর্মি দেখে সেটা রাস্তায় উল্টে পড়ে আছে। যেহেতু সে জানে না এর ভিতরে কি আছে, তাই সে রাইফেল তাক করে সেটার দিকে এগিয়ে যায় ও কাছে এসে দুম করে ব্যাক গেটটা খুলে ফেলে। কিন্তু কই, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। আর্মিটি তখন ভিতরটা ভালো করে দেখার জন্য রাইফেল তাক করে এগোতে থাকলে পাশে থাকা বাকি আর্মিগুলোও সাথে যোগ দেয়। তো তারা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, হঠাৎ দূর থেকে একজন বলে, এই তাড়াতাড়ি এখান থেকে পালাও। কেন? উপর মহল থেকে নির্দেশ এসেছে। কিন্তু কেন? তখনই We gotta go. You heard what they said. We need to go back. They need our help. There is no way, you understand? তো এরা দুজনে নিরাপদ দূরত্বে চলে আসলে পিটার থেমে যায়। তখন জন বলে, থামলে হবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পিটার বলে, ঠিক আছে চলো। এই বলে এরা যেতে ধরতেই আশেপাশে সেই জম্বির হুঙ্কারের আওয়াজ শুনতে পায়। এরা ভয়ে বন্দুক তাক করে চারিদিকে ঘুরতে থাকে আর সেই জম্বিকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও জম্বিকে দেখতে না পেলে জন বলে, মনে হচ্ছে সে চলে গেছে, চলো। এই বলে জন যেতে ধরতেই পা পিছলে পড়ে যায়। পিটার তখন হেসে দিয়ে জনকে তোলার জন্য হাত বাড়িয়ে দিতেই এই গেল, পিটারের উপর জম্বিটা হামলা করে বসেছে। আর জানেনই তো, একটা জম্বি যখন সাধারণ কোনো মানুষের গায়ে কামড় বসায় বা শরীরে ক্ষতের সৃষ্টি করে তখন সেই স্বাভাবিক মানুষটাও ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। আর পিটারের সাথে সেটাই হয়। এরপর জম্বিটা জনকে হামলা করতে আসলে জন ঝড়ের মতো গুলি করতে থাকে, বাট জম্বিটার কিছুই হয় না, বরং সে কাছে এসে খপ করে জনের গলা টিপে ধরে ও জনকে পুরো হাতের উপরে তুলে নেয়। এরপর কোনো কথা নেই, খপ করে জনের গলায় কামড় বসায় ও জনকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে গর্জন করতে করতে যেতে থাকে। ক্যামেরা জনের কাছে আসলে আমাদের মনে হয় সে মারা গেছে। ঠিক তখনই
সে জম্বিতে পরিণত হয়ে গেছে। ওদিকে মেইন জম্বিটা গর্জন করতে করতে পাহাড়ের সেই চূড়ার দিকে যেতে থাকে যেখান থেকে পুরো লাস ভেগাস শহরটা দেখা যায়। এদিকে পিটারও ধ্যাম করে এইভাবে উঠে যায়, মানে সেও জম্বিতে পরিণত হয়ে গেছে। আর জম্বিদের নেশাই যেহেতু মানুষদেরকে কামড়ানো, তাই এরাও মানুষের খোঁজে গর্জন করতে করতে মেইন জম্বিটার পাশে এসে দাঁড়ালে আমরা দেখি এখান থেকে পুরো লাস ভেগাস শহরটা দেখা যাচ্ছে। আর এরা সেই লাস ভেগাস শহরের দিকে তাকিয়েই গর্জন করতেছে, মানে এদের টার্গেট এখন এই পুরো লাস ভেগাস শহর। সিন কাট হয়ে একটু পর লাস ভেগাস শহরে আসতে দেখি পুরো শহরে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। মাত্র সেই 3 জন জম্বি থেকে এখন শহরের হাজারো মানুষ জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এবং সরকার জম্বিদেরকে মেরে পুরো শহরটাকে নিয়ন্ত্রণে আনার জন্য পুরো আর্মি ফোর্স নামিয়ে দিয়েছে। তো সিনগুলো দেখার সময় আর্মি টিমে থাকা সবার ফেস একটু মনে রাখবেন, কারণ সামনের কাহিনীতে কাজে আসবে। লাখো পরিমাণে মানুষ জম্বিতে পরিণত হয়েছে যে তাদের সাথে আর্মি ফোর্স পেরে উঠতে না পেরে বরং পুরো শহরটাকে গোল করে এভাবে দেয়াল তুলে বন্ধ করে দেয়, যাতে ভিতরে যারা আছে তাদের যা হয় হোক, বাট এই জম্বি ভাইরাস যেন এই শহরেই শেষ হয়ে যায়, এর বাহিরে আর বিস্তার করতে না পারে। সিন পরের দিন সকালে একটা রেস্টুরেন্টে আসলে দেখি টিভি নিউজে বলতেছে জম্বিদের সাথে আর্মি ফোর্স পেরে উঠতে না পেরে পুরো শহরের চারিদিকে দেয়াল তুলে দেওয়া হয়েছে, যাতে কোনো জম্বি এই এরিয়ার বাহিরে আসতে না পারে। এবং রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছে যে এই এরিয়ার ভিতরে যেসব আর্মি এবং সাধারণ লোকগুলো আটকা পড়ে গেছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব উদ্ধার করা হবে। এরপর 4 দিনের ভিতরে এই এরিয়াতে পারমাণবিক বোমা মেরে পুরো শহরটাকে ধ্বংস করে দেওয়া হবে। আমরা দেখি জম্বি কিলিং মিশনের অংশগ্রহণ করা আর্মি ফোর্সের মেইন লিডার মিস্টার স্কট এই রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেছে। এমন সময় তানাকা নামের একজন লোক এসে স্কটের সাথে হাই হ্যালো করে। এই তানাকা হচ্ছে লাস ভেগাসের সবচেয়ে বড় ক্যাসিনো মালিক। কাহিনী হলো সরকার তো পুরো লাস ভেগাস ঘিরে দেয়াল তুলে দিয়েছে এবং 4 দিনের ভিতরে পারমাণবিক বোমা মেরে শহরটাকে উড়িয়ে দেবে, কিন্তু লাস ভেগাস শহরের মাঝখানে থাকা মিস্টার তানাকার ক্যাসিনোর একটা ভল্টে $200 মিলিয়ন ক্যাশ রাখা আছে, যা অবৈধ। তাই সেই টাকাটা উদ্ধার করে আনার জন্য তানাকা স্কটের টিমকে হায়ার করতে এসেছে। বিনিময়ে সেই স্কটকে $50 মিলিয়ন দিবে, কিন্তু কাজটা একে তো রিস্কি, তার উপর আবার ইললিগাল। তাই স্কট করবে কিনা টেনশনে পড়ে গেলে তানাকা বলে এক্ষুনি সিদ্ধান্ত জানাতে হবে না, কাল সকালে জানিও। এই বলে তানাকা চলে গেলে তানাকার বডিগার্ড মার্টিন কিছু পেপারস দিয়ে বলে এগুলো রেখে দাও, তোমার কাজে আসবে। এই বলে সবাই চলে গেলে স্কট সেই পেপারসগুলো খুলে দেখে সেখানে পুরো শহর এবং তানাকার ক্যাসিনো বিল্ডিং এর ম্যাপ আছে, সাথে যে ভল্টে ডলারগুলো আছে সেই ভল্ট খোলার ফুল প্রসেস এবং কোড আছে। সিন চলে আসে লাস ভেগাস শহরের বাউন্ডারি এরিয়াতে থাকা কোয়েন্টারিন এলাকাতে। যে মানুষগুলোকে ভিতর থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে এখানে 1-2 দিন কোয়ারেন্টাইনে রেখে চেক আপ করা হচ্ছে তারা জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। যারা আক্রান্ত তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আর যারা আক্রান্ত হয়নি তাদেরকে বাসে করে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। কোয়ারেন্টাইন জোনের ভিতরে এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এর নাম কেট, সে এখানকার ভলেন্টিয়ারের দায়িত্বে আছে। আর হ্যাঁ, এই কেট কিন্তু সেই আর্মি লিডার স্কটের মেয়ে। তো এখানে কোয়ারেন্টাইনে থাকা ফ্যামিলিগুলোর সাথে কেটের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তেমনই এক ফ্যামিলি হচ্ছে এই গীতার ফ্যামিলি। গীতার পরিবার আজকেই কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেতে যাচ্ছে, তাই বাচ্চারা সবাই অনেক খুশি। কিন্তু গীতা কেটকে সাইডে এনে বলে তুমি আমাকে কথা দাও, আজ আমার যদি কিছু হয়ে যায় তো তুমি আমার বাচ্চাদেরকে সহি সালামতে বাসায় পৌঁছে দিবে। কেট বলে তুমি এমন করে কেন বলছো, তোমার কি হবে? গীতা বলে আমি আজ রাতে রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে ঢুকে কিছু টাকা চুরি করে নিয়ে আসার চেষ্টা করব, যাতে আমার বাচ্চাদেরকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারি। কেট বলে তুমি এটা করতে যেও না, নির্ঘাত মারা পড়বে। গীতা বলে ওই যে মেয়ে গাড়টি বসে আছে না লিলি, ও টাকার বিনিময়ে লোকদেরকে ভিতরে ঢুকিয়ে দেয়, ওর সাথে আমার আলাপ হয়েছে, আমি ভিতরে গিয়ে কিছু টাকা চুরি করে বেরিয়ে আসবো, কোনো প্রবলেম হবে না। কেট বলে দেখো ভিতরে হাজারো জম্বি আছে, তুমি ভিতরে গেলে জিন্দা ফিরতে পারবে না। এটা শুনে গীতা বলে তোমার সাথে কথা বলে লাভ নেই। এই বলে গীতা রাগ করে চলে যেতে থাকলে কেট তাকে থামায়ও ভালো করে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক রিস্কি কাজ, এতে গীতার জীবন চলে যেতে পারে, আর সে মারা গেলে তার বাচ্চাদের কি হবে। এইসব শুনে গীতা কি যেন ভেবে বলে
ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি যাব না, প্রমিস। এই বলে গীতা গুড নাইট জানিয়ে চলে গেলে কেট লিলির দিকে তাকায়, আর আমরা দেখি একটা মেয়ে জম্বিদের দ্বারা আক্রান্ত হয়ে এমন করতেছে, আর স্কট সেই মেয়েটির দিকে বন্দুক তাক করে কষ্টে নিজেই হাউমাউ করে কাঁদতেছে। কারণটা হলো এই মেয়েটি আর কেউ নয়, এটা তার নিজেরই স্ত্রী, মানে কেটের মা। আর যখন কেউ জম্বিতে আক্রান্ত হয় তখন তাকে যেহেতু মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই স্কটের এটা ভেবে কলিজায় ফেটে যাচ্ছে যে এখন তাকে নিজ হাতে তার স্ত্রীকে মেরে ফেলতে হবে। কিন্তু স্কট ইমোশনাল হয়ে বন্দুকটা ফেলে দেয় ও স্ত্রীকে শান্ত করার জন্য পরম এক ভালোবাসা স্ত্রীর কাছে যায়। তখনই তার স্ত্রী উল্টো স্কটকেই হামলা করে বসলে স্কট নিরুপায় হয়ে পড়ে ও নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মানে স্কট এটা স্বপ্ন দেখছিল, তবে এটা যে নিতান্তই স্বপ্ন তা নয়, এটা বাস্তবেই ঘটেছে, যা স্কট ঘুমালেই স্বপ্নের রূপে বারবার তাকে তাড়া করে। তো আজকে সকালে যেহেতু তানাকাকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল, তাই স্কট তানাকাকে ফোন করে বলে, যদিও আপনি এবং আপনার ক্যাসিনো বিজনেস আমার অপছন্দ, তবুও আপনার কাজটি আমি করব, কারণ আমার টাকার দরকার। তানাকা বলে, ঠিক আছে, তাহলে দ্রুত একটা টিম বানাও, যে টিমে একজন হেলিকপ্টার পাইলট এবং সিন্ধুকের লক এক্সপার্ট থাকবে। এরপর তোমার পুরো টিম নিয়ে একটা লোকেশনে ঠিক বিকেল 4টায় দেখা করো। তো জম্বি নিধন মিশনে স্কটের টিমে যে 3-4 জন কাজ করেছিল, স্কট এবার এক এক করে তাদের কাছে আসতে শুরু করে। এই হলো মারিয়া, যে বর্তমান গাড়ি মেকানিক্সের ওয়ার্কশপ খুলেছে। স্কট মারিয়ার কাছে এসে তানাকার সেই অফার সম্পর্কে বলে ও মারিয়াকে $15 মিলিয়ন অফার করে রাজি করে। এরপর এ হলো ভেন্ড্রো, যে বর্তমান সময়ে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে। স্কট এর কাছেও এসে তানাকার সেই অফার সম্পর্কে বলে এবং ভেন্ড্রোকেও $15 মিলিয়ন অফার করে। ভেন্ড্রো বলে, বুঝতে পারছি, এই মিশন লাইফ রিস্ক একটা মিশন, বাট এই মিশনে সাকসেস পেলে $15 মিলিয়ন আমার পুরো লাইফটাই পাল্টে যাবে, তাই আমি এই রিস্ক নিতে রাজি। এরপর এ হলো মেরিনা পিটার্স, পেশায় সে একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। স্কট মারিয়াকে সাথে নিয়ে এর কাছেও আসেও বলে, একটা কাজ আছে, করবে? পিটার্স বলে, কত ডলার পাবো? স্কট বলে, যদি সব প্ল্যান মাফিক হয় তো একদিনের জন্য $2 মিলিয়ন পাবে। পিটার্স বলে, আমি রাজি। মারিয়া বলে, কাজটা কি এবং কত রিস্ক আছে শুনবে না? পিটার্স বলে, রিস্ক যা থাকে থাক, $2 মিলিয়ন অফার বলে কথা, খালি বলো আমার কাজ তো হেলিকপ্টার চালানো রিলেটেড, তাই না? স্কট হ্যাঁ বললে পিটার্স বলে, তাহলে ডিল ডান। এরপর স্কট মারিয়াকে বলে, এখন কার কাছে যাব? মারিয়া বলে, চলো, আমার খোঁজে একজন আছে যে এই মিশনে কাজে আসবে। তো এই হলো মাইকি গুজমান, পেশায় একজন ইউটিউবার। এর অভিজ্ঞতা হলো এই ভিডিও বানানোর চক্করে বিনা ভয়ে জম্বিদের সাথে অনেক ফাইট করেছে। তো এরা মাইকের সাথে হাই হ্যালো করলে মাইকি বলে, বলো কি কাজে এসেছো? স্কট বলে, তোমাকে যদি $5 লাখ দেই তো কি করবে? মাইকি বলে, এত টাকা পেলে তো এই লাস ভেগাসকে কবরস্থান বানিয়ে দিতেও রাজি। মানে মাইকিও রাজি হয়ে গেল। এরপর এরা আসে সিন্ধুক খোলার এক্সপার্টের খোঁজে। তো এ হলো ডিটা, স্কটেকে সেই সিন্ধুকটার নকশা দেখিয়ে বলে, তোমাকে এই সিন্ধুক খুলতে হবে, বিনিময়ে $2.5 লাখ পাবে, বলো খুলতে পারবে? একটা লক খোলার জন্য অ্যামাউন্টটা যখন $2.5 লাখ, তখন না বলার কোনো কারণ আসে না। তবে হ্যাঁ, এই নকশাটা রেখে যাও, একটু গবেষণা করার প্রয়োজন আছে। তো এই মিশনের জন্য যতগুলো টিম মেম্বার প্রয়োজন ছিল সবাইকেই পাওয়া গেল। এবার মিশনে নামার পালা, তাই সবাই যে যার মতো মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তো এরা সবাই বিকেল 4টার দিকে তানাকার সাথে দেখা করার জন্য আসতে দেখি ইউটিউবার মাইকে তার সাথে করে তার ক্যামেরাম্যানকেও নিয়ে এসেছে। হ্যাঁ, এই মেয়েটি, এর নাম চেম্বার্স। এর মাঝেই তানাকে এসে হাততালি দিয়ে সবাইকে স্বাগতম জানাই ও তানাকার সেই কেসিনোর একটা 3D মডেল দেখিয়ে বলে, এই বিল্ডিংয়েই তোমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে হেলিকপ্টারে উড়ে যেতে পারবে না, তবে হেলিকপ্টারে করে উড়ে ফিরতে পারবে, কারণ সেখানে অলরেডি একটা রেস্কিউ হেলিকপ্টার রাখা আছে যা সামনের বিল্ডিং এর ছাদে। আর মাত্র 32 ঘন্টার মাঝে সরকার এই পুরো শহরটা বোমা মেরে ধ্বংস করে দিবে। তাই এই 32 ঘন্টার মাঝেই তোমাদেরকে সেখানে ঢুকতে হবে, সিন্ধুক আনলক করতে হবে, সিন্ধুক থেকে সকল ডলার ব্যাগে ভরে হেলিকপ্টারে তুলতে হবে এবং সেগুলো নিয়ে সহি সালামতে ফিরে আসতে হবে। এই মিশনে প্রতি মুহূর্তে জম্বিদের সাথে তোমাদেরকে লড়তে হবে, আর আমি জানি তোমরা সেটা ভালোভাবেই পারবে।
থামো থামো থামো, একটা প্রশ্ন করার ছিল। জম্বিদেরকে মেরে ফেলতে কোথায় আঘাত করতে হবে? স্কট বলে, সোজা তাদের মাথায়। তো আর কোনো কনফিউশন আছে? না। ওকে মিস্টার তানাকা, আপনি বলতে থাকেন। তখন আবার জম্বি মিশনের সিন চলতে থাকে আর ব্যাকগ্রাউন্ড থেকে তানাকা বলতে থাকে, তোমরা ক্যাসিনোর ভিতরে পৌঁছালে প্রথমে আগে জেনারেটর অন করবে। ওই সিন্দুক মেইন বিল্ডিং এর একদম নিচে আছে, মানে ক্যাসিনোর বেসমেন্টে। তবে সিন্দুকের সামনে জীবন নাশ করা কিছু সিকিউরিটি সিস্টেম আছে যা তোমাদেরকে চালাকির সাথে পার হতে হবে। এই সময় আমাদের বাহাদুর পাইলট হেলিকপ্টারে তেল ভরে সেটাকে রেডি করবে। ওদিকে সিন্দুক খোলার জন্য তোমাদের সিন্দুক এক্সপার্টের কাজ শুরু হবে। যেই না তার আঙ্গুল সিন্দুকের লক স্পর্শ করবে, সিন্দুকের হৃদয় আবার স্পন্দন করে উঠবে। এরপর সেই গেটটা নিজে নিজে খুলে গিয়ে তোমাদেরকে 2 হাত বাড়িয়ে স্বাগতম জানাবে। এরপর তোমরা সকল টাকা হেলিকপ্টারে তুলে নিয়ে সূর্য ডোবার আগেই সেই এলাকা ছেড়ে বেরিয়ে আসবে। এরপর সরকার পুরো শহরটাকে পারমাণু বোমা মেরে উড়িয়ে দেবে। কি প্ল্যান ক্লিয়ার? হ্যাঁ। এরা হ্যাঁ বলে চলে যেতে থাকলে একজন এসে বলে, হাই, আমি মার্টিন, আমি মিস্টার তানাকার সিকিউরিটি গার্ড। তোমাদের যদি কোনো হাতিয়ার লাগে তো আমাকে জানাবে, আমি সবকিছু প্রোভাইড করব। আর হ্যাঁ, আমিও তোমাদের সাথে যাবো এবং সবসময় তোমাদের সাথেই থাকবো, কারণ আমি ক্যাসিনোর সবকিছু সম্পর্কে জানি। তো এতে কারো কোনো অভিযোগ আছে? না। ওকে ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা রওনা দেব। সিন রাতে কোয়ারেন্টাইন এরিয়াতে আসলে দেখি স্কটের মেয়ে কেট সেখানে থাকা বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। এমন সময় স্কট সেখানে এসে কেটের সাথে কথা বলার চেষ্টা করলে কেট রেগে মেগে তার বাবাকে তাড়িয়ে দিতে থাকে। স্কট বলে, আরে আগে আমার কথাটা তো শোনো। ঠিক আছে বলো। আমি একটি কাজ পেয়েছি যেটাতে তোমার হেল্পের প্রয়োজন। এটা শুনে কেট রেগে যায়। আসলে স্কট কেটের মাকে নিজ হাতে মেরে ফেলার সময় ওই যে কেট সেটা দেখে ফেলেছিল না, তারপর থেকে কেট তার বাবাকে ক্ষমা করেনি এবং আজও তার বাবার সাথে কথা বলে না। আর এই জন্যই কেট এমনটা করতেছে। তো স্কট বলে, আমাকে যদি হেল্পটা করো তো বিনিময়ে $15 মিলিয়ন পাবে। কেট এটাকে মিথ্যা মনে করে ঠাট্টা করলে স্কট বলে, সত্যি বলছি, তোমার হেল্পে যদি আমার কাজটা হয় তো অবশ্যই $15 মিলিয়ন পাবে, যেটা দিয়ে তুমি তোমার লাইফটাকে নতুন করে সাজাতে পারবে। তো বলো, করবে? কেট কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, বলো আমাকে কি করতে হবে? স্কট বলে, আমাদেরকে এই রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে ঢুকতে সাহায্য করতে হবে। তো কেট এদিকে কথা বলতেছে, ওদিকে দেখি সেই গীতা যে ভিতরে গিয়ে কিছু টাকা চুরি করে আনতে চেয়েছিল বাট কেট বাধা দিয়েছিল, সেই গীতা সহ আরো 2 জন কেটকে না জানিয়ে লিলির মাধ্যমে লুকিয়ে ভিতরে যাচ্ছে, মানে সেই রেস্ট্রিক্টেড এরিয়াতেই ঢুকতেছে। সিন সকালে আসলে আমরা দেখি স্কট তার পুরো টিম নিয়ে চলে এসেছে। কেট সবাইকে লিলির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই লিলি এখানকার সিকিউরিটি গার্ড, সে তোমাদেরকে ভিতরে ঢুকতে সাহায্য করবে, তো যাও তাহলে। এই বলে কেট চলে যেতে থাকলে কেট ট্যান্টের কাছে আসতেই ট্যান্টের ভিতরে গীতার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। কেট ভিতরে ঢুকে বলে, হেই তোমাদের কি হয়েছে? বাচ্চারা কাঁদতে কাঁদতে বলে, মা ভিতরে চলে গেছে। এটা শুনে কেট রেগে বেগে লিলির কাছে এসে ধ্যান করে ঘুষি মারে আর লিলি ছিটকে পড়ে যায়। স্কট এসে বলে, কি হয়েছে, ওকে মারছো কেন? কেট রেগে মেগে লিলিকে বলে, তুমি গীতাকে ভিতরে কেন পাঠিয়েছ? লিলি বলে, হ্যাঁ পাঠিয়েছি তো, শুধু গীতা নয় সাথে 2 জনকেও পাঠিয়েছি, ওদের টাকার দরকার তাই ভিতরে গেছে, তোমার কোনো সমস্যা? কেট বলে, ওরা আর ফিরতে পারবে না। লিলি বলে, তো তাতে আমার কি? কেট বলে, গীতার যে 2টি বাচ্চা আছে তাদের কি হবে? লিলি এবার ইমোশনাল হয়ে বলে, গীতার যে বাচ্চা আছে এটা জানতাম না, জানলে সত্যি পাঠাতাম না। কেট বলে, ওরা কি এখনো বেঁচে আছে? লিলি বলে, জানি না, রাতে আমি ওদেরকে ভিতরে রেখে চলে এসেছি। এরপর সারাদিন অপেক্ষা করেছি, ওরা আর বাহিরে আসেনি। এটা শুনে কেট দুম করে তার বাবাকে বলে, আমিও তোমাদের সাথে ভিতরে যাব। স্কট বলে, তোমার ভিতরে যাওয়ার রিস্কি। কেট বলে, ভিতরে একটা মা গেছে যার বাচ্চারা মায়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনতেছে, এই মাসুম বাচ্চাদেরকে আমি কি জবাব দিব? স্কট কেটকে বোঝানোর চেষ্টা করে যে গীতা দেখতে কেমন তুমি আমাকে বলো, আমি ভিতরে গিয়ে তাকে খুঁজে বের করব। কিন্তু না, কেট এটা কারো ভরসায় ছেড়ে দিতে কিছুতেই রাজি না, সে নিজেই ভিতরে যাবে। স্কট এই যে বোঝাচ্ছে কিন্তু না, কেট জিদ ধরে বসেছে সে নিজেই যাবে। স্কট তখন সাইডে এনে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলে কেটের জিদ আরো বেড়ে যায় ও কেট বলে, আমি ভিতরে তো যাবই, সেটা তোমাদের সাথে নয়তো আমি একা। এবার বলো, আমাকে তোমার সাথে নিরাপত্তার সাথে নিয়ে যাবে নাকি আমি তোমাদের যাওয়ার পরে একাই ভিতরে যাব? সিদ্ধান্ত তোমার হাতে, বলো কি করবো? এবার স্কট কি আর করবে, মেয়ের জিদের কাছে হার মানে ও বলে, ওকে তুমি ভিতরে গিয়ে গীতাকে খুঁজবে, যদি ইজিতে পাও তাহলে তো হয়ে গেল, নয়তো এদিক সেদিক কোথাও যাবে না, তুমি সবসময় আমার সাথেই থাকবে এবং আমার সাথেই ফিরে আসবে। বলো তুমি রাজি? কেট বলে, হ্যাঁ আমি রাজি। স্কট তখন কেটকে তার টিমের কাছে এনে বলে, গাইস এ কেট আমাদের টিমের নতুন মেম্বার। সবাই তখন কেটের সাথে হাই হ্যালো করে। তো এখন এরা ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সেখানে ডেভিড নামের একজন লুচ্চা অফিসার আসলে লিলি স্কটকে ধীরে ধীরে বলে, একেও সাথে নিতে হবে নয়তো এই ঝামেলা বাঁধাবে। এই বলে লিলি ডেভিডের কাছে গিয়ে বলে, $20,000 চাস? ডেভিড অবাক হয়ে বলে, $20,000? তো বলো কি করতে হবে? সিন কাট হলে দেখি লিলি ডেভিডকে প্ল্যানটা বলেছে এবং সবাই ভিতরে যাওয়ার জন্য সেফটি পোশাক এবং অস্ত্রশস্ত্র নিয়ে পুরোদমে রেডি হচ্ছে। ব্যাস এরপর দেখি লিলি এদেরকে একটা গোপন গলির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে।
them exactly? What's it look like? Tourists. Helen's back. Get behind the car. Go. এটা বলে আরে বাপরে এটা কি? লিলি বলে জম্বি বাঘ। এটা শুনে মার্টিন তো অবাক। It's a goddamn zombie tiger. That's crossing the line. তো বাঘটি চলে গেলে এবার সবাই আড়াল থেকে বেরিয়ে পড়ে ও বলে এটা আসলে কি ছিল? লিলি বলে বাঘটা এই লাস ভেগাসের একটা সার্কাসে ছিল, পরে জম্বিদের কামড়ে জম্বিতে পরিণত হয়েছে, আর এখন সে সবসময় এই মেইন গেটে এভাবে পাহারা দেয়। সবাই বলে আচ্ছা তাহলে ভিতরে যাওয়ার আর কোনো বিকল্প উপায় নেই। তখন লিলি কি যেন ভেবে চেম্বার্সের কাছে এসে বলে তোমার পিস্তলটা একটু দাও তো দেখি। চেম্বার্স লিলির সাথে লাইন মেরে পিস্তলটা হাতে দিলে লিলি পিস্তল নিয়ে একটু দূরে গিয়ে পিছন ফিরেই ধ্যাম করে ডেভিডের পায়ে শুট করে দেয়। সবাই তো অবাক যে লিলি কেন এমনটা করছে। লিলি বলে দেখো আমি এটা ইচ্ছে করে করিনি, এটা করা ছাড়া ভিতরে যাওয়ার আর কোনো উপায় নেই তাই করেছি। মারিয়া বলে মানে? লিলি বলে জম্বিদের রাজ্যে ঢুকতে গেলে জম্বিদেরকে উপহার দিতে হবে, এতে জম্বিরা খুশি হয়ে যাবে, আর উপহারটা হলো এ স্বয়ং। এই বলে লিলি ডেভিডের হাত পা বাঁধতে শুরু করলে মারিয়া বলে তোমার মাথা ঠিক আছে? এসব জম্বিরা উপহারের কি বোঝে? লিলি বলে তোমরা ওদেরকে যতটা বোকা ভাবছো ওরা মোটেও বোকা না, এরা চালাক ও আমাদের আইডিয়ার চেয়েও বুদ্ধিমান। তোমরা এই শহরকে ওদের জেলখানা ভেবে আছো তাই না? কিন্তু না, এটা ওদের সাম্রাজ্য, আর আমরা এখন ওদের সাম্রাজ্যের মাঝে আছি, তাই ওদের রুলস মতো আমাদেরকে চলতে হবে। এমন সময় আশেপাশে থেকে জম্বিদের চিৎকার আসতে শুরু করলে লিলি বলে ওরা আসতেছে, সবাই লুকিয়ে পড়ো। এই বলে লিলি লুকাতে গেলে পিছু পিছু বাকি সবাইও দৌড়ে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। What the? What the fuck? No, I'm not here to hurt you. No, 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 no. তো এরা ডেভিডকে পেয়ে সত্যিই খুশি হয়ে যায় ও বাকি এদের উপর কোনো হামলা না করে চুপচাপ চলে যেতে থাকে। এরা তখন আড়াল থেকে বের হয়ে আবার চলতে শুরু করলে কেট একটা উঁচু জায়গায় উঠে বাইনোকুলার দিয়ে দেখে যে জম্বিগুলো ডেভিডকে একটা লোকেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। স্কট বলে সে কি আর ফিরে আসবে? লিলি বলে হ্যাঁ, তবে জম্বি হয়ে। আমি জানি না এসব কিভাবে হয়, তবে ভিতরে যে যায় সে জম্বি হয়ে ফিরে আসে। কেট বলে তার মানে ওরা একে নিয়ে গেল এদের মতো জম্বি বানানোর জন্য? লিলি বলে হ্যাঁ। এটা শুনে কেট তার বাবাকে বলে তার মানে গীতাও সেখানেই আছে? স্কট বলে এখন এটা নিয়ে ভাবার সময় নয়। এই কথা শুনে কেট রাগ করে। চেম্বার্স বলে তাহলে কি এখন আমাদের পথ আটকাতে আর কেউ আসবে না? ও লিলি বলে হ্যাঁ, অনেক সেটাই ভাবতে পারো। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এ বলে এরা চলতে শুরু করে। তো এরা সবাই এই বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে আর সিন ডেভিডের কাছে আসতে দেখি সিন বিল্ডিং এর ভিতরে আসলে দেখি এরা অলরেডি বিল্ডিং এর অনেক ভিতরে ঢুকে পড়েছে। Don't touch them. Don't shine the light in their eyes. I've seen this before. They're hibernating.
started shooting. I wasn't even close to him. Leave her! She's dead! Chambers! তো চেম্বার্স জম্বিদের কামড় খেয়েছে মানে সেও এখন জম্বিতে পরিণত হয়েছে। এটা ভেবে গুজমান বাধ্য হয়ে নিজের হাতে চেম্বার্সকে গুলি করে আর Goose! Come on, let's go. Guzman, she's gone. We gotta move. Come on, move! তো এরা অবশেষে সেই ক্যাসিনো বিল্ডিংটিতে এসে পৌঁছায়, যে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরেই সেই টাকার সিন্ধুকটা আছে। তো এরা বন্দুক তাক করে ভয়ে ভয়ে ভিতরে ঢুকতেছে, হঠাৎ তো ভিতরের এমন পরিস্থিতি দেখে কেট এসে লিলিকে বলে, আমার মনে হচ্ছে না যে গীতা এখনো বেঁচে আছে। লিলি বলে, এত সহজে হার মেনো না। একবার এমন হয়েছিল, আমি এক মেয়েকে ভিতরে পাঠালে সে 3 দিন পর সহি সালামতে ফিরে এসেছিল। কেট বলে, সেই লোকটির সাথে কি হয়েছিল? লিলি বলে, তাকে প্রথমে ওলাম্পাসে নিয়ে গিয়েছিল, যেখানে অলরেডি আরো 2 জন ছিল। সেখানকার রাজা এক এক করে ওদের উপর হামলা করেছিল, কিন্তু যেই না ওই মেয়েটির সিরিয়াল আসবে তার আগেই মেয়েটি সেখান থেকে পালিয়ে এসেছিল। তো এদিকে এরা জম্বিদেরকে মেরে ভিতরে এগিয়ে যাচ্ছে, ওদিকে মারিয়া ও পিটার্স বিল্ডিং এর ছাদের উপরে আসে হেলিকপ্টারে ফুয়েল ভরে হেলিকপ্টারটা রেডি করার জন্য। তো মারিয়া ফুয়েলগুলো এখানে পৌঁছে দিয়ে আবার নিচে চলে যায়, আর পিটার্স একা হেলিকপ্টারটা রেডি করার প্রস্তুতি নেয়। সিন নিচে আসলে দেখি বিল্ডিং এর বাইরে জম্বি টাইগারটা এভাবে গর্জন করে বেড়াচ্ছে, যেন সে কাউকে পেলে মুহূর্তের মাঝে ছিঁড়ে খেয়ে ফেলবে। ওদিকে স্কট ও কেট আবার বিল্ডিং এর বাইরে এসেছে জেনারেটরে তেল ভরার জন্য। স্কট কেটের মাকে নিজ হাতে মেরে ফেলেছে, সেই ঘটনাটা নিয়ে কেট আজও স্কেটকে ভুল বুঝিয়ে আছে দেখে স্কট বলে, দেখো তোমার মাকে আমি ইচ্ছে করে মারিনি, আমি নিরুপায় ছিলাম। তুমি হয়তো জানো না, বাট আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, এমনকি আজও ভালোবাসি। তারপরেও তোমার যদি মনে হয় আমি দোষী তো মাফ করে দিও। কেট বলে, ঠিক আছে, মাফ করে দিয়েছি। সত্যি? হ্যাঁ, এখন বুঝতে পারি তুমি ইচ্ছে করে এটা করোনি, সে তো আসলে জম্বিতে পরিণত হয়েছিল তাই। আর হ্যাঁ, তুমি কি মনে করো আমি জাস্ট এই কারণে তোমার সাথে এত বছর কথা বলিনি? হ্যাঁ, তোমার আচরণে তো এটাই মনে হয়। না, কারণ এটা নয় যে তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, কারণ এটা যে আমি ভুল বুঝে চলে যাওয়ার পর তুমি কখনো আমার সাথে দেখা করতে আসোনি, না কোনো কল করেছো, না কোনো মেসেজ করেছো, না এই বিষয়ে কথা বলেছো, না আমাকে সান্ত্বনা দিয়েছো। এবার স্কট ইমোশনাল হয়ে পড়েও বলে, হ্যাঁ আমার দেখা করাটা উচিত ছিল, কিন্তু সেটা পারিনি, কারণ তোমার চেহারাটা দেখলেই তোমার মায়ের কথা মনে পড়ে যেত, আর আমি নিজেকে সামলাতে পারতাম না। তবে যা হয়েছে হয়েছে, এখনো তোমার হাতে সুযোগ আছে তোমার জীবনটাকে সাজানোর। তুমি চাইলে এখনো কলেজে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারো, আর এই মিশন সাকসেস হলে আমাদের কাছে অনেক টাকা হবে, আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্ট বা ফুড ট্রাকের বিজনেস দেবো। তুমি জানো আমি কিছু চাইনিজ আইটেম অনেক ভালো রান্না করতে পারি। বাবার এমন স্বপ্ন শুনে কেট ইমোশনাল হয়ে যায়, ও খুশি হয়ে বলে, আইডিয়া খারাপ না, তবে এর জন্য এই মিশনটা সাকসেস করে এখান থেকে ফিরতে হবে। এত বছর পর মেয়ের অভিমান ভাঙলো দেখে স্কট খুশি হয়ে আবার জেনারেটর স্টার্ট করার কাজে মনোযোগ দেয়, এবং ফাইনালি জেনারেটর স্টার্ট হয়। তো ক্যাসিনোতে বিদ্যুৎ চলে আসলে ভ্যান্ড্রো ও গুজমান রিটাকে সিকিউরিটি দিয়ে সিন্ধুক রুমের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা মেইন গেটে আসতেই দেখে সেখানে খানিকগুলো জম্বি। ব্যাস, এটা শুরু হয়ে যায়। Not zombie killing material, my ass, Mr. Vanderhoek. তো ডিটা আই কার্ড দিয়ে সিন্ধুক রুমের গেটটা আনলক করে ও ভয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকতে থাকে, কারণ তানাকা বলে দিয়েছে যে সিন্ধুকের কাছে পৌঁছানোর পথে কয়েকটা জীবনঘাতী সিকিউরিটি আছে, মানে কেউ ওদিকে গেলে ভয়ঙ্কর কিছু ঘটবে, বাট কি ঘটবে সেটা এরা বুঝতে পারছে না। আর এটা বোঝার জন্য এদের মাঝে কেউ তো পরীক্ষামূলক ওদিকে যেতেও পারবে না, কারণ এদের জীবনটাই চলে যাবে। তখন এটা পরীক্ষা করার জন্য ভেন্ড্রোর মাথায় কি যেন একটা আইডিয়া আসে, ও সে কেন জানি আবার নিচের তলায় যাওয়ার জন্য লিফটে ওঠে। সিন জম্বিদের রাজার কাছে আসলে দেখি সে রেগে মেগে গর্জন করতে করতে একটা রুমের দিকে যাচ্ছে। তো জম্বি রাজা সেই রুমের ভিতরে ঢুকলে আমরা সেখানে গীতা সহ গীতার সাথে আসা সেই 2টি মেয়েকেও দেখতে পাই। তারা দেখি এখনো জীবিত আছে, মানে এই কয়দিনে এদেরকে এখনো জম্বি বানানো হয়নি। তবে জম্বি রাজার গর্জন দেখে বোঝা যাচ্ছে সে এখন এদেরকে জম্বি বানানোর জন্যই এসেছে। তো যেহেতু এক এক করে সিরিয়াল আসে, তাই জম্বি রাজা এসে একজনকে নিয়ে যেতে ধরলে বাকিরা যেই না থামানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে জম্বিটি একজনকে ছিটকে ফেলে দেয়। সিন বিল্ডিং এর বাহিরে আসতেই রানী জম্বি ধান করে লাফ দিয়ে পড়ে, ও লিলি
লিলির দিকে বন্দুক তাক করে। আসলে লিলি ও মার্টিন বাহিরে থেকে পাহারা দিচ্ছিল আর জম্বি রানী এদেরকে দেখে ফেলেছে। তো এর মাঝে আবার রানী জম্বির বডিগার্ড এসে হাজির হয়। তো এই বুঝি জম্বিটি মার্টিনকে কামড় বসিয়ে দিলে দিল অবস্থা। এমন সময় লিলি ধ্যাম করে জম্বিটির মাথায় গুলি করে উড়িয়ে দিলে মার্টিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো এরপর এরা জম্বি রানীর কাছে আসলে লিলি বলে তুমি একে সামলাও। এই বলে লিলি অন্য সাইডে চলে গেলে মার্টিন রেগে মেগে জম্বি রানীর উপরে উঠে বসে। এরপর তো মার্টিন জম্বিটির মাথাটাই কেটে ফেললে। লিলি বলে এটা করার কি প্রয়োজন ছিল? মার্টিন বলে এটা আমি যদি নিয়ে গিয়ে আমার বসকে দেখাই তো বস খুশি হয়ে যাবে। এই বলে মার্টিন সেই মাথাটা একটা ব্যাগের ভিতরে তুলে নিলে লিলি বলে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কারণ সে যে চিৎকার করছিল তা অবশ্যই জম্বি রাজার কান পর্যন্ত পৌঁছেছে। সে এখানে এসে যদি এর লাশটা পড়ে থাকতে দেখে তো তাণ্ডব শুরু করে দেবে। এটা শুনে মার্টিন ভয় পেয়ে যায়। ওদিকে সিন ভেন্ডুর কাছে আসলে দেখি সে সিন্ধুকের কাছে পৌঁছাতে গেলে কি কি সিকিউরিটি আছে তা টেস্ট করার জন্য জম্বিদেরকে ধরে আনতেছে। মানে সেই জম্বিদেরকে সেই সিন্ধুকের দিকে পাঠাবে। তো ভেন্ড্রো একটা জম্বিকে এনে সামনে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়, বাট জম্বিটি সেদিকে না গিয়ে ডিটার দিকেই তেড়ে আসলে গুজমান ধাম করে জম্বিটিকে গুলি করে মেরে দেয়। কি আর করার, ভেন্ড্রো আবার একটা জম্বি ধরে নিয়ে আসে। এরপর একটা মানুষের কাটা হাত এনে জম্বিটির নাকের কাছে ধরলে জম্বিটি সেটা খাওয়ার জন্য গর্জন করে। ভেন্ড্রো তখন সেই হাতটি সিন্ধুকের দিকে ছুঁড়ে মারলে জম্বিটি সেদিকে যেতে থাকে আর এরা কি ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। ডিটা বলে মাত্র এটুকু, এটা তো আমিও পার করে নিতাম। ঠিক তখনই ঝড়ের গতিতে গুলি বর্ষণ হয় যা জম্বিকে পুরো ঝাঁঝরা করে দেয়। জম্বিটি তারপরেও সামনে এগোতে থাকলে ভেন্ড্রো বলে মনে হয় এরপর আর কোনো সিকিউরিটি নেই, রাস্তা ক্লিয়ার। ঠিক তখনই এটা দেখে ভয়ে ডিটার তো কলিজা শুকিয়ে যায়। সিন ছাদের উপরে আসতে দেখি পিটার হেলিকপ্টারটা ঠিক করে স্টার্ট দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু সেটা স্টার্ট নিতে নিতে হঠাৎ থ্যাম করে বন্ধ হয়ে যায়। এদিকে সকল সিকিউরিটি অ্যাপ্লাই শেষ, তাই এরা এবার দরজাটা মেলে ভিতরে ঢুকে পড়ে এবং ফাইনালি ডিটা সিন্ধুকের কাছে এসে পৌঁছায়। এবার সিন্ধুকটা খোলার পালা। ডিটা তো পুরো ইমোশনাল হয়ে যায়। ওদিকে টিভি নিউজে দেখি সরকার এই জম্বি এরিয়াতে বোমা ফেলার ডেট চেঞ্জ করেছে। এখন 3 দিন নয় বরং আগামী 1.5 ঘন্টার মাঝেই এই জম্বি এরিয়া পুরোটা বোমা মেরে ধ্বংস করে দিবে। নিউজটা দেখে সবাই তো রীতিমতো শক খেয়ে যায়, কারণ এদের প্ল্যান সাজানো ছিল 3 দিনের হিসেবে। এখন মাত্র 1.5 ঘন্টার মাঝে সিন্ধুক খোলা এবং জম্বিদের সাথে লড়াই করে সেই টাকাগুলো সব বিল্ডিং এর ছাদে নিয়ে আসা এবং হেলিকপ্টারে করে এই এলাকা থেকে দূরে চলে যাওয়া, এটা প্রায় অসম্ভব। তাই স্কট সবাইকে বলে তাড়াতাড়ি চলো দেখি ডিটা সিন্ধুক খুলতে পেরেছে কিনা। এই বলে স্কট ডিটার কাছে এসে জানতে চায় কি অবস্থা। ডিটার এগিয়ে মেগে বলে মিনিমাম 30 মিনিট লাগবে, প্লিজ ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে ডিস্টার্ব করে মনোযোগ নষ্ট করবে না, সবাই একদম নিস্তব্ধ হয়ে থাকো। এই বলে ডিটা সিন্ধুক খুলতে চলে গেলে এদিকে স্কট ভেন্ড্রোকে নিউজটা জানায় ও দুজনে হিসাব করতে থাকে ডিটা যদি আধা ঘন্টা নেয় তাহলে বাকি 1 ঘন্টায় অন্য সকল কাজগুলো কোনোভাবে কমপ্লিট করা সম্ভব কিনা। ভেন্ড্রো সান্ত্বনা দিয়ে বলে যদি ও খুলতে পারে তো বাকিটা সামলে নিব। সিন বাহিরে আসলে দেখি জম্বি রাজা তার রানীর লাশটা দেখে ফেলেছে। সিন আবার ভিতরে আসতে দেখি মূল সিন্ধুকের সাইডে থেকে একটা ভল্ট থেকে এরা কয়েক বান্ডিল ডলার পেয়েছে। সেখান থেকে এরা 1 বান্ডিল ডলার স্কটকে দিলে স্কট তো মহা খুশি হয়ে যায়। এদিকে ডিটা ফাইনালি সিন্ধুকটার লক আনলক করতে পেরেছে। এবার জাস্ট গেট খুলে দেখার পালা এটার অপর পাশে আসলে কি আছে। সত্যিই কি $1 মিলিয়ন আছে যা এদের সবার জীবনটাকে পাল্টে দিবে, নাকি এরা কোনো মিথ্যা ফাঁদে পড়ে এখানে এসেছে? এই প্রশ্নের না জানা উত্তরটা সবার হার্টবিটকে বাড়িয়ে তুলে ডিটা ও ভেন্ড্রো গেটটা সরিয়ে ফেলে। তখন এরা যা দেখে তা দেখে এদের চোখ তো কপালে উঠে যায়। তো এরা টাকাগুলো সব ব্যাগে ভরতেছে, এখন এগুলো নিয়ে এখান থেকে যাওয়ার পালা। বাট ওদিকে দেখি জম্বি রাজা তার রানীর বডিটাকে রাজমহলের ভিতরে নিয়ে এসেছে এবং রানীর এমন নির্মম মৃত্যুতে পুরো জম্বি সাম্রাজ্য খুবই ফেটে পড়েছে। এদের হুঙ্কার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হতে চলেছে। সিন মারিয়া ও স্কেটের কাছে আসলে দেখি তারা টাকার ব্যাগ নিয়ে বিল্ডিং এর ছাদের দিকে যাচ্ছে। হঠাৎ স্কট খেয়াল করে পিছনে কেট থাকার কথা বাট নেই।
স্কট কেট কেট বলে ডাকতে থাকলে আমরা দেখি সে গীতাকে খুঁজতে গিয়ে বিল্ডিং এর নিচে এসেছে। এদিকে শত শত জম্বি রানীর মৃত্যুর বদলা নিতে ভয়ঙ্কর রূপে বিল্ডিং এর দিকেই তেড়ে আসতেছে। এদিকে স্কট কেটকে খুঁজে না পেয়ে লিফট দিয়ে নিচে নামতে ধরলে মারিয়া বলে, স্কট আমাদের হাতে সময় নেই, প্লিজ নিচে যেও না। স্কট বলে, আমার মেয়েকে ছাড়া আমি কিছুতেই যাব না। মারিয়া ইমোশনাল হয়ে বলে, ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাব। এই বলে মারিয়া পিছন ফিরতেই তো স্কট মারিয়ার ডেড বডিটা দেখে থমেরে আছে ও কষ্টে হুঙ্কার করতেছে। লিলি এসে বলে, স্কট তাড়াতাড়ি এখান থেকে চলো। এই বলে লিলি স্কটকে টেনে বাইরে নিয়ে আসলে ভেন্ড্রো ও ডিটা দেখে লিফটের উপরে কিছু একটা আঘাত করতেছে। মনে হচ্ছে কেউ লিফটের ছাদ ভেঙে ভিতরে ঢুকতে চাচ্ছে। এরা ভয়ে সেখান থেকে দৌড় দেয় ও দৌড়ে এসে বিল্ডিং এর ছাদে উঠতে থাকে। সবাই ছাদে উঠেছে, এখন ডিটা ওঠা বাকি। কিন্তু সে লিফটের দিকে তাকিয়ে কেন জানি থমকে গেছে। তখনই সিন লিফটের দিকে হয় আর দেখি ভেন্ড্রো আহত হয়ে পড়ে আছে আর জম্বি রাজা ভেন্ড্রোর দিকে এগিয়ে আসতেছে। এবার যদি জম্বিটি ভেন্ড্রোকে কামড় দিয়ে বসে তাহলেই সব শেষ, ভেন্ড্রোর নিশ্চিত মৃত্যু। তাই জম্বিটি ভেন্ড্রোকে টেনে তুললে ভেন্ড্রো তার সর্বস্ব দিয়ে জম্বির কামড় থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। এমন সময় ডিটা ধ্যাম করে জম্বিটিকে আঘাত করে দূরে সরে দেয় ও ভেন্ড্রোকে গেটের ওপাশে পার করে নিয়ে গেটটা লাগিয়ে দিবে। তখন জম্বিটি এসে ডিটাকেই আক্রমণ করে বসে। ডিটা তখন নিজের জীবন দিয়ে গেটটা লাগিয়ে দেয় যাতে ভেন্ড্রো রক্ষা পায়। এদিকে সিন মার্টিনের কাছে আসলে দেখি মার্টিন জম্বিদেরকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যাগ থেকে জম্বি রানীর মাথাটা বের করতে গেছে, কিন্তু দেখে এটা অন্য ব্যাগ। তখনই তার পিছনে জম্বি টাইগার এসে হাজির। তো মার্টিন শেষ। সিন গুজমান, লিলি ও স্কটের কাছে আসলে দেখি এরা ক্যাসিনোর ভিতর দিয়ে ছাদের দিকে যাচ্ছে। হঠাৎ এদেরকে দেখে একটা জম্বি হুঙ্কার দিয়ে ওঠে। ব্যাস, সঙ্গে সঙ্গে শত শত জম্বি ঝড়ের গতিতে এদের দিকে ছুটে আসে। তো স্কট গুজমানকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হয় ও গুজমান অবশেষে জম্বিদের হাতে আটকা পড়ে যায়। তারপর সেটাই হয় যেটার ভয় ছিল, একটা জম্বি গুজমানকে কামড়ে দেয়। গুজমান জম্বিগুলোকে গুলি করে সরিয়ে দিয়ে যখন নিজের শরীরের দিকে তাকায় দেখে জম্বি তাকে কামড়ে দিয়েছে। মানে এখন সে বেঁচে থাকা মানে টিমের বাকিদের জীবন নষ্ট হওয়া। তাই গুজমান হার মেনে মেঝেতে শুয়ে পড়লে দেখে তার চোখের সামনে টাকা উঠতেছে। কিন্তু আফসোস, এগুলো ভোগ করার ভাগ্য তার হলো না। গুজমান এবার টিমের বাকিদেরকে রক্ষা করার জন্য তার শরীরে থাকা ইমার্জেন্সি বোমার পিন খুলে দিলে স্কট ও লিলি দৌড় দেয়। এদিকে জম্বিরা দৌড়ে এসে গুজমানের উপর হামলে পড়ে। এরপর তো জম্বি রাজা এখানে আসলে দেখে ভিতরে তার সৈন্যরা আগুনে পুড়তেছে, যা দেখে জম্বি রাজা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সিন কেটের কাছে আসলে দেখি সে এখনো বিল্ডিং এর নানা ফ্লোরে গিয়ে গিয়ে গীতাকে খুঁজে বেড়াচ্ছে। প্রতিটি পদে পদে একটাই ভয়, এই বুঝি কোনো এক জম্বি এসে হামলা করলো। তো কেট এই ফ্লোর থেকে সামনের ফ্লোরে যেতেই আগের ফ্লোরে একটা জম্বির আগমন হয়। আর আমরা দেখি এটা আর কেউ নয়, এটা সেই ডেভিড যাকে এরা এখানে এসেই জম্বিদের হাওলায় ছেড়ে দিয়েছিল। সিন পিটার্সের কাছে আসলে দেখি সে হেলিকপ্টারটা স্টার্ট করতেছে।
এমন সময় স্কট ও পিটার ছাদে চলে আসে ও হাঁপ ছেড়ে শান্তির একটা নিঃশ্বাস নিতেই পিছন থেকে জম্বি রাজা চলে আসে। স্কট গুলি করে তাকে আটকানোর চেষ্টা করলে লিলি ব্যাগ থেকে জম্বি রানীর মাথাটা বের করে সেই মাথায় পিস্তল তাক করে। স্কট বলে, এটা কোথায় পেলে? লিলি বলে, মার্টিন মাথাটা কেটে রেখেছিল, কিন্তু শালা আমাকে একা ছেড়ে পালিয়েছে। পিটার্স বলে, সবাই তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠো। লিলি বলে, তোমরা যাও, আমি এদিকে সামাল দিচ্ছি। স্কট লিলিকেও সাথে উঠতে বলে, বাট লিলি বলে, এখানে একজনকে সামাল দিতে হবে। স্কট তখন দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়লে লিলি এদিকে জম্বি রাজাকে ব্ল্যাকমেইল করতে থাকে, তাড়াতাড়ি পিছনে যা, নয়তো এর মাথা গুলি করে উড়িয়ে দিব। ওদিকে পিটার্স লিলির অপেক্ষা করতে থাকলে লিলি বলে, তোমরা যাও। স্কট তখন পরিস্থিতি বেগতিক দেখে হেলিকপ্টারটা স্টার্ট দিয়ে যেতে ধরলে জম্বিটি একবার হেলিকপ্টারের দিকে দেখে, একবার লিলির দিকে দেখে। ওদিকে লিলিও ইমোশনাল হয়ে স্কটের দিকে তাকিয়ে আছে। ব্যাস, এই সুযোগে জম্বিটি একটা ফলা নিয়েই তো জম্বি রাজা এত চেষ্টা করেও তার রানীর মাথাটাকে রক্ষা করতে পারলো না। ওদিকে হেলিকপ্টারে করে ওরাও জীবিত চলে যাচ্ছে। এটা দেখে জম্বি রাজার রাগে ক্ষোভে লিলির গলার কাছে এসে ভয়ঙ্করভাবে হুঙ্কার করতে থাকে। পিটার্স কিছুটা দূরে গিয়ে স্কটকে বলে, ডলারগুলো কোথায়? স্কট বলে, আমি কিছুই আনতে পারিনি, তবে কেট ভিতরে অলিম্পাস বিল্ডিং এ আটকে আছে, ওকে উদ্ধার করতে হবে। পিটার্স জানতে চাই হাতে কত সময় বাকি আছে। স্কট জানে মাত্র 9 মিনিট। পিটার্স বলে, ঠিক আছে, তাড়াতাড়ি ওকে খুঁজে আনো, ও এখান থেকে ভাগো। এই বলে পিটার্স হেলিকপ্টার নিয়ে সেই অলিম্পাস বিল্ডিং এর দিকে রওনা দেয়। সিন অলিম্পাস বিল্ডিং এর ভিতরে আসতে দেখিয়ে কেট এখনো গীতাকে খুঁজে বেড়াচ্ছে। তো একটা রুমের ভিতরে আসলে কেট অবশেষে গীতাকে খুঁজে পায় ও খুশিতে আত্মহারা হয়ে গীতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদিকে পিটার্স হেলিকপ্টারটা অলিম্পাস বিল্ডিং এর উপরে আনলে স্কট হেলিকপ্টার থেকে নেমে পিটার্সকে বলে, ধোকা দিয়ে যেন চলে যেও না। পিটার্স বলে, এসব নিয়ে ভেবো না, কেটকে খুঁজতে যাও। স্কট তখন নির্দ্বিধায় বিল্ডিং এ ঢুকে পড়ে। এদিকে কেট গীতা ও গীতার সাথে থাকা মেয়েকে জিজ্ঞেস করে তাদেরকে জম্বি কামড় দিয়েছে কিনা। এরা বলে, না, কামড় দেয়নি। কেট বলে, ওকে, হাতে সময় নেই, তাড়াতাড়ি চলো এখান থেকে, তোমরা আমার পিছে পিছে আসো। এই বলে কেট পিস্তল তাক করে সামনে চলতে থাকে আর এরা কেটের পিছনে চলতে থাকে। ওদিকে স্কট ভিতরে এসে কেট কেট বলে ডাকতেছে, বাট কাউকে খুঁজে পাচ্ছে না। এদিকে কেটের পিছন পিছন গীতা ও সেই মেয়েটি আসছিল। হঠাৎ মেয়েটি একটু পিছনে পড়তেই পাশের একটা ফ্লোরে গোলাগুলির আওয়াজ শুনতে স্কট বুঝে যায় কেট সেখানেই আছে, তাই সে সেদিকে দৌড় দেয়। এদিকে দেখি জম্বি ডেভিড কেটকে আক্রমণ করে বসেছে। এই বুঝি ডেভিড কেটকে কামড় বসিয়ে দিলে অবস্থা। সেই মুহূর্তে কেট গুলি করে ফেলে আর ডেভিড লুটে পড়ে যায়। এর মাঝে কেট ও গীতা খেয়াল করে পাশের গলিতে জম্বি রাজা তার সকল সৈন্যদের নিয়ে চলে এসেছে এবং এদেরকে দেখে ভয়ঙ্কর গর্জন করতেছে। এরা কি করবে বুঝে ওঠার আগেই জম্বিরা তেড়ে আসে। তো জম্বি রাজা কেট ও গীতার দিকে তেড়ে আসতেছে। এমন সময় স্কট কেটকে খুঁজে পেলে দুম করে কেটের সামনে এসে দাঁড়ায় ও জম্বি রাজাকে গুলি করতে শুরু করে। তো এত কিছুর পর অবশেষে এরা ছাদে এসে পৌঁছায় ও এটা ভেবে হাঁপ ছেড়ে বাঁচে যে যাক, এখন এরা হেলিকপ্টারে করে চলে যাবে। কিন্তু এ কি, স্কট দেখে পিটারসও নেই, হেলিকপ্টারও নেই। এটা দেখে স্কট বলে সে ধোকা দিয়ে পালিয়ে গেছে, আমি জানতাম ও এমনটা করবে। এটা শুনে এরা সবাই হতাশায় ভেঙে পড়ে। এমন সময় দূর থেকে হেলিকপ্টার আসার আওয়াজ হয়। এরা দেখে এটা পিটার্স। তো পিটার্স হেলিকপ্টারটা ছাদে আনলে গীতা ও কেট হেলিকপ্টারে উঠতেই খুশিতে কেটের ফেসে হাসি ফুটে ওঠে। আর মেয়ের এমন খুশি দেখে স্কটের ফেসেও অন্যরকম একটা হাসি ফুটে ওঠে। কিন্তু হঠাৎ কেট তার বাবার পিছনে কি যেন দেখে চমকে যায়। স্কট তখন পিছনে তাকালে দেখে জম্বি রাজা ছাদে চলে এসেছে। ব্যাস, স্কট দুম করে হেলিকপ্টারে উঠে চিল্লিয়ে পিটার্সকে বলে, তাড়াতাড়ি চলো। পিটার্স যত দ্রুত সম্ভব চলে যেতে থাকলে জম্বি রাজা ভয়ঙ্কর এক গর্জন দিয়ে হেলিকপ্টারের দিকে তেড়ে আসে। তো জম্বি রাজা হেলিকপ্টারে ঢুকে স্কটকে আক্রমণ করে বসলে হেলিকপ্টার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ফাইনালি হেলিকপ্টারটা কিছুটা নিয়ন্ত্রণে আসলো, বাট জম্বিটাকে কিছুতেই হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া যাচ্ছে না। ব্যাস, শুরু হয়ে যায় জীবন মরণের লড়াই। তো এভাবেই হেলিকপ্টারের ভিতরে জীবন মরণের লড়াই চলতেছে আর পিটার্স অনেক কষ্টে হেলিকপ্টারটা ক্রাশ হওয়া থেকে রক্ষা করে এগিয়ে যাচ্ছে।
হঠাৎ পিটার্স দেখে আকাশে পারমাণবিক বোমা দেখা যাচ্ছে, যা এই রেস্ট্রিক্টেড এলাকার দিকেই ধেয়ে আসতেছে। এটা দেখে এরা সবাই তো থা মেরে যায়। তবে এরা ততক্ষণে অনেকটা নিরাপদ দূরত্বে চলে এসেছে। সমস্যা এখন একটাই, তা হলো হেলিকপ্টারে থাকা জম্বিটা। কেট জম্বিটিকে ধ্যাম করে মেরে দিলে জম্বিটি কেটের বাবাকে ছেড়ে দেয়। কেটের বাবা তখন পিস্তলটা নিতে ধরতেই জম্বিটি এসে ধ্যাম করে কেটের বাবাকে কামড় দিয়ে বসে। মানে এত যুদ্ধের পরেও অবশেষে সব ব্যর্থ হয়ে গেল। কেট বাবা বলে চিৎকার দিয়ে উঠতেই ওদিকে সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে পারমাণবিক বোমাটা আছড়ে পড়ে। তো হেলিকপ্টারটা এভাবে আছড়ে পড়ে সব ধ্বংস হয়ে যায়। আর সিন তানাকার কাছে আসলে দেখি রেস্ট্রিক্টেড এরিয়াতে অলরেডি বোমা মারা হয়েছে। এই নিউজটা দেখে সে অস্থির হয়ে স্কটের টিমের কলের অপেক্ষা করে যাচ্ছে, বাট কারো কোনো কল আসছে না। যা দেখে তানাকা বুঝে যায় স্কট টিমের সবাই তাহলে মারা গেছে। সিন বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে আসলে দেখি কেট এভাবে লাশ হয়ে পড়ে আছে, কিন্তু না, হঠাৎ কেট চোখ খুলেও ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তো পিটার্স সহ সবাই মারা গেছে দেখে কেট হতাশায় ভেঙে পড়ে। এমন সময় পাশে তার বাবার আত্মচিৎকার শুনতে পায়। কেট সেদিকে তাকিয়ে খুশি হয়ে বাবার কাছে আসতে থাকে আর বলে, বাবা আমরা বেঁচে গেছি। এরপর কেট বাবার কাছে এসে বাবাকে স্বাভাবিক করার চেষ্টা করেও কাঁদতে কাঁদতে বলে, বাবা টেনশন করো না, তোমার কিছু হবে না, কামড়টা তেমন গভীর নয়, সব ঠিক হয়ে যাবে। স্কট বলে, আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না, আমি জানি তোমাকে এখন কি করতে হবে। কেট যেই না বুঝতে পারে তার বাবা তাকে মেরে ফেলার কথা বলতেছে, কেট শক খেয়ে বলে, না বাবা এমনটা বলো না। স্কট বলে, আমাদের রেস্টুরেন্ট বিজনেস নিয়ে অনেক স্বপ্ন ছিল। কেট বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আমরা শহরে গিয়ে বিজনেস প্ল্যান করব। স্কট কেটের কথায় পাত্তা না দিয়ে তার কাছে থাকে $1 বান্ডেল বের করে কেটকে দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, যদিও এটা যথেষ্ট নয়, তবে গীতার বাচ্চাদের খেয়াল রাখতে পারবে। এটা শুনে কেট হাউমাউ করে কাঁদতে থাকলে স্কট অনেক কষ্টে উচ্চারণ করে, আই লাভ ইউ কেট। কেট তখন কাঁদতে কাঁদতে বলে, আই লাভ ইউ বাবা। কিন্তু কেট খেয়াল করে তার বাবা আর কোনো সাড়া দিচ্ছে না। কেট অবাক হয়ে বাবা বাবা বলে ডাকতে থাকলে দেখে তার বাবা জম্বিদের মতো করতেছে। তো স্কট জম্বিদের মতো হুঙ্কার দিতে থাকলে কেট সরি বাবা বলে দৌড়ে সরে যায়। তখন তো কেট নিজের হাতে তার বাবাকে গুলি করে মেরে ফেললো। এই কষ্টে কেট অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তো একটা রেস্কিউ হেলিকপ্টার কেটের থেকে একটু দূরে এসে ল্যান্ড করে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এখন প্রশ্ন, গল্পটা কি এভাবেই শেষ হয়ে যাবে? $1 মিলিয়ন পেলে জীবনটা পাল্টে যাবে, এই স্বপ্ন নিয়ে লাইফ রিস্ক জেনেও এতজন এই মিশনে আসলো। এই মিশন কি তাহলে কারো জীবন পাল্টে দিল না? তখনই স্ক্রিনে আলো আসেও আমরা দেখি বোমায় ধ্বংস হওয়া বিল্ডিংগুলোর স্তূপের ভিতর থেকে কে যেন ডলার ভর্তি ব্যাগগুলো উপরে ছুঁড়ে মারতেছে। কিন্তু এটা কে? তখন আমরা দেখি এটা আর কেউ নয়, এটা ভেন্ড্রো। তো ভেন্ড্রো বাহিরে এই প্রাইভেট প্লেনটা দেখে কাউন্টারে থাকা মেয়েটিকে বলে, বাহিরে দাঁড়িয়ে থাকা এই প্লেনটা ভাড়া নিতে চাই। মেয়েটি ভেন্ড্রোর পোশাক দেখে বলে, সরি স্যার, এটা প্রাইভেট প্লেন, এটা কেবলমাত্র স্পেশাল লোকদের জন্য, তাই আমি এটা আপনাকে দিতে পারবো না। এটা শুনে ভেন্ড্রো চুপচাপ ব্যাগ থেকে ডলারের 3টে বান্ডিল বের করে টেবিলের উপরে রাখলে মেয়েটি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, স্যার মাত্র 2 মিনিট সময় দিন। সিন কাট হয়ে সেই প্রাইভেট প্লেনের ভিতরে আসলে দেখি ভেন্ড্রো একদম মিলিয়নারের ভাব নিয়ে বসে আছে আর বিমানবালা তার খ্যাতির দাড়িতে ব্যস্ত হয়ে পড়েছে। ভেন্ড্রো বিমানবালাকে তার সাথে ড্রিঙ্কস করার অফার করলে বিমানবালা হতে চায় না। তখন ভেন্ড্রো বলে, তুমি আমার সাথে ড্রিঙ্কস করো তো আমি তোমার উপর খুশি হব। আর খুশি হয়ে যায় তো বুঝতেই পারছো। এটা শুনে বিমানবালাটা রাজি হয়ে যায়, সাথে পাশে থাকা বিমানবালাটিও এসে সামিল হয়। কিন্তু ভেন্ড্রো ড্রিঙ্কস করতেই মাথা ঘুরে পড়ে যেতে ধরে। তখন বিমানবালাটি ভেন্ড্রোকে সিটে বসে দিয়ে বলে, স্যার আপনি রেস্ট করেন। ভেন্ড্রো বলে, আসলে সারাদিন খুব পরিশ্রম গেছে তো, তাই আমার শরীরটা একটু ক্লান্ত, এই জন্য একটু মাথা ঘুরতেছে। সমস্যা নেই, চোখে একটু পানির ঝাপটা দিলেই ক্লান্তি চলে যাবে। এটা শুনে বিমানবালাটি বলে, ঠিক আছে তাহলে চলুন আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। এই বলে বিমানবালাটি ভেন্ড্রোকে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে
মুছে দিলে ভেন্ড্রো ওয়াশরুমে এসে আয়নায় নিজেকে দেখে আর ভাবে আসলে হচ্ছেটা কি, এমন করে মাথা ঘুরতেছে কেন। তখন সে হাতে ব্যথা অনুভব করে, হাতটার দিকে তাকাতেই দেখে এই রে কাম খাম হয়ে গেছে, জম্বি তার হাতে কামড় বসিয়ে দিয়েছে, মানে খুব শীঘ্রই এখন সে জম্বিতে পরিণত হতে চলেছে। এমন সময় বিমানে অ্যানাউন্স শুরু হয় যে একটুর মাঝে বিমানটি উঠতে চলেছে গন্তব্য মেক্সিকো। এটা শুনে ভেন্ড্রো হাসতে শুরু করে, কারণ এর আগের বার যেভাবে একটা জম্বি থেকে পুরো লাস ভেগাস শহর জম্বি রাজ্যে পরিণত হয়েছিল, এবার সেই একই তাণ্ডব মেক্সিকোতে হতে চলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো লাইক কমেন্ট চাইলে নর্মালি সবাই এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেন, তবে আমার ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার সত্যিই খুব প্রয়োজন। তেমন আমি আরো ভিডিও বানানোর উৎসাহও পাবো। আর হ্যাঁ, আমি বলছি না যে আমার এক্সপ্লেন করার স্টাইল অন্যদের থেকে সেরা, বরং আমি এটা বলতে চাই আমার এক্সপ্লেন করার স্টাইল অন্য সবার থেকে একদম আলাদা। তাই আমার এক্সপ্লেন স্টাইলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন স্টাইলে এক্সপ্লেন কেবলমাত্র আমার চ্যানেলেই পাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।